আসসালামু আলাইকুম। শিবন মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাচ্ছি স্বাগত। উপস্থাপনায় আছি আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক, শিবন মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ে অধ্যায় 11 এশিয়ার কয়েকটি দেশ পার্ট 2 এই অংশটি নিয়ে ক্লাসটি নিব। আশা করি তোমরা সকলে ভালো আছো, বাসায় আছো এবং নিরাপদে আছো। আমরাও ভালো আছি। এখন আমরা করোনাকালীন সময় অতিক্রম করছি, কাজে আমরা ধৈর্যহারা হব না, আমরা আতঙ্কিত হব না, আমরা ধৈর্যের সাথে এই সময়টি পার করব এবং বিধাতার কাছে চাইব খুব দ্রুত যেন এই সময়টি আমরা পার করতে পারি এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। তাহলে আজকে আমরা শিক্ষণ ফল থেকে যা শিখতে পারবো, অর্থাৎ আজকের পাঠ থেকে তোমাদের মনে রাখতে হবে এশিয়ার কয়েকটি দেশ। গত ক্লাসে আমি এই অধ্যায়টি প্রথম অংশ পড়িয়েছিলাম। আমরা গত ক্লাসের প্রথম অংশে চীন এবং ভারত অর্থাৎ এশিয়া মহাদেশের বৃহৎ এবং শক্তিশালী এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এই দুটি দেশ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা অন্য তিনটি এশিয়া মহাদেশের উন্নত এবং শক্তিশালী তিনটি দেশ নিয়ে আলোচনা করব। সেই তিনটি দেশের নাম হচ্ছে জাপান, কোরিয়া এবং মালয়েশিয়া। তাহলে আজকে আমরা এই তিনটি দেশ সম্পর্কে জানতে পারবো এবং বিভিন্ন বিষয়গুলো বর্ণনা করতে পারবো। আলোচ্য বিষয়, অবশ্যই তোমরা খাতায় আলোচ্য বিষয়টি লিখে নেবে। আলোচ্য বিষয় রয়েছে এশিয়ার কয়েকটি দেশের মধ্যে জাপান, স্থানীয় নাম, রাজধানী, সূর্যোদয়ের দেশ, খনিজ সম্পদ, সিন্ধু। কোরিয়া অর্থাৎ এখানে আমরা যে বৈশিষ্ট্যগুলো উল্লেখযোগ্য সেগুলো তুলে ধরেছি। 4টি ঋতু, কৃষি প্রধান, ভূপ্রকৃতি বৈচিত্র্যপূর্ণ, স্বল্প সময়ের মধ্যে উন্নতি লাভ। জাপান, দেখো আমরা চিত্রে জাপানের মানচিত্র দেখতে পাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ চিত্রে এই মানচিত্রটা দেখো একটু অন্যান্য দেশের চাইতে কিন্তু একটু হলেও অন্যরকম। মনে হচ্ছে না যে সমুদ্রের মধ্যে অনেকগুলো দ্বীপ ভেসে আছে। আসলে জাপান হচ্ছে একটি সমুদ্র বেষ্টিত দ্বীপ, অর্থাৎ জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপময় দেশ। ছোট বড় প্রায় 4000 দ্বীপ নিয়ে এই রাষ্ট্রটি গঠিত। দেশটির চারিদিকেই রয়েছে সমুদ্র। দেখো চারিদিকে রয়েছে দেশটির সমুদ্র এবং জাপান সাগর ও পূর্ব চীন সাগর জাপানকে এশিয়া মহাদেশের মূল যে ভূখণ্ড তার থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। জাপান সম্পর্কে আমাদের যে বিষয়গুলো জানার দরকার, জাপানের স্থানীয় নাম হচ্ছে নিহন বা নিপ্পন। এর আগে যখন আমি চীন পড়িয়েছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে, চীনের স্থানীয় নাম হচ্ছে ঝুংগু। অর্থাৎ জাপান এবং চীনের দুটি স্থানীয় নাম রয়েছে। দেশটির রাষ্ট্রীয় নাম হচ্ছে কিংডম অব জাপান। এর রাজধানী হচ্ছে টোকিও। দেশটির আয়তন 3,77,708 বর্গ কিলোমিটার, লোক সংখ্যা 12,65,34,000। লক্ষ্য করে দেখো চীনের চেয়ে কিন্তু জাপানের আয়তন অনেক কম, কিন্তু জাপানের আয়তন যদিও কম কিন্তু জাপান একটি বিশ্বে একটি উন্নত এবং শক্তিশালী রাষ্ট্র। এদেশের শিক্ষার হার হচ্ছে 100% এবং এখানে জাপানিদের যে হচ্ছে মাথা পিছু আয় তা হচ্ছে 37,600 মার্কিন ডলার। সিন্টো হচ্ছে জাপানিদের জাতিগত ধর্মের নাম। এই জাতিগত ধর্মের নাম হচ্ছে সিন্টো। এখানে মৌসুমী জলবায়ুর প্রভাব রয়েছে এবং জলবায়ুটা মোটামুটি নাতিশীতোষ্ণ মণ্ডলীয়। এখানে দেখা যায় যে গ্রীষ্মকাল রয়েছে এবং শীতকাল রয়েছে। জলবায়ুটা নাতিশীতোষ্ণ বলতে তোমরা বুঝবে অল্প শীত এবং না শীত না গরম, মানে শীতকালও থাকবে আবার গ্রীষ্মকালও এখানে থাকবে। জাপান হচ্ছে শিল্পের শীর্ষস্থানীয়। শিল্পের আগে আমরা জানবো জাপানের কৃষি, অর্থাৎ কৃষিতে জাপান কি কি উৎপন্ন করছে। কৃষি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে জাপানের ধান, গম, বার্লি, সয়াবিন, মিষ্টি আলু, আখ, বিট, আপেল, আঙ্গুর। আর শিল্পে হচ্ছে জাপান শীর্ষস্থানীয়। শীর্ষস্থানীয় বলতে আমরা বলছি বিশ্বের শীর্ষস্থানীয়। জাপান হচ্ছে একটি শিল্প প্রধান দেশ। তো জাপানের প্রধান শিল্পগুলোর মধ্যে রয়েছে লোহা, ইস্পাত, ইলেকট্রনিক্স, জাহাজ ও গাড়ি নির্মাণ, বস্ত্র, কলকবজা, ওষুধ, বিদ্যুৎ এবং বিভিন্ন প্রকার ভারী যন্ত্রপাতি বা সরঞ্জামাদি। তোমরা লক্ষ্য করে থাকবে ইলেকট্রনিক্স দিক দিয়ে জাপান কিন্তু খুব উন্নত এবং শক্তিশালী দেশ। বিশ্বের বিভিন্ন দেশ ইলেকট্রনিক্সের জন্য অর্থাৎ বিশ্বের উন্নত এবং শক্তিশালী দেশগুলো জাপানের কাছে সমীহ হয়ে থাকে এই ইলেকট্রনিক্স বিষয়গুলোতে। প্রযুক্তিগত দিক দিয়ে জাপান খুব উন্নত। এই যে আমরা যে বিভিন্ন যে ইলেকট্রনিক্স যে বিষয়গুলো ব্যবহার করছি, মোবাইল বলি, বিভিন্ন গাড়ি যে নতুন মডেলগুলো বেশিরভাগই দেখা যাচ্ছে কোথা থেকে আসছে, জাপান থেকে আসছে। তোমরা আরেকটা বিষয় লক্ষ্য করবে যে জাপানের মানুষেরা খুব পরিশ্রমী এবং কঠোর পরিশ্রমী, কারণ তারা যেহেতু এই যে দ্বীপময় অঞ্চলে বাস করে
এবং হচ্ছে যে তারা তাদের সাইজ এবং আকার বা আকৃতি অনেক ছোট, কিন্তু তাদের মাথায় বুদ্ধি কিন্তু অনেক বেশি। তো যার জন্য জাপান প্রযুক্তিগত দিক দিয়ে খুবই উন্নত এবং বিশ্বের একটি অন্যতম এবং এগিয়ে বা শীর্ষস্থানীয় একটি দেশ। কেন শীর্ষস্থানীয় দেশ? তার একটি প্রধান কারণ হচ্ছে জাপান শিল্পে খুব উন্নত, এবং এই শিল্পে উন্নত হওয়ার প্রধান একটি কারণ হচ্ছে জাপানে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাওয়া গেছে। এই খনিজ সম্পদকে কাজে লাগিয়ে জাপান হচ্ছে শিল্প প্রধান দেশ হয়েছে। তাহলে খনিজ সম্পদের মধ্যে কি কি রয়েছে? প্রাকৃতিক গ্যাস, কয়লা, লোহা, ম্যাঙ্গানিজ, পেট্রোলিয়াম, সীসা, সোনা, রূপা ইত্যাদি। তাহলে আমরা বুঝতে পারছি জাপান হচ্ছে খুব শক্তিশালী এবং উন্নত দেশ এশিয়া মহাদেশের মধ্যে। জাপানে 6 থেকে 15 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের শিক্ষা হচ্ছে বাধ্যতামূলক। বাংলাদেশের সাথে জাপানের বরাবরই, অর্থাৎ একদম স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সাথে জাপানের সুসম্পর্ক বা বাণিজ্যিক সুসম্পর্ক রয়েছে। দেখা যাচ্ছে বাংলাদেশ যে বিভিন্ন বড় বড় রাস্তা, তারপরে ব্রিজ, শিল্প কারখানাগুলো উৎপাদন করছে, এখানে বেশিরভাগ ক্ষেত্রে তারা জাপানের সহযোগিতা নেয়, অর্থাৎ জাপানের সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে। এবার আমরা এশিয়া মহাদেশের আরো 2টি দেশ নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি এবার কোন দেশটি নিয়ে আলোচনা করব? কোরিয়া। কোরিয়া হচ্ছে একটি উপদ্বীপের নাম। এশিয়া মহাদেশের উত্তর পূর্ব কোণে কোরিয়ান উপদ্বীপের অবস্থান। এটি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত বা প্রসারিত। উত্তর দিকে সীমান্তের অধিকাংশই চীনের সাথে এবং কিছু অংশ রাশিয়ার সাথে সংযুক্ত। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই দেশটি 2টি ভাগে বিভক্ত হয়ে গেছে, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়াকে আমরা বলছি সরকারিভাবে কোরিয়া প্রজাতন্ত্র এবং উত্তর কোরিয়াকে আমরা বলছি গণপ্রজাতন্ত্রী কোরিয়া। দেশটি কিন্তু যদি একটি দেশের মধ্যে অন্তর্গত, কিন্তু দুই দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা ভিন্ন বা একরূপ নয়। কোরিয়ার অধিকাংশ অঞ্চলই হচ্ছে পর্বতময়। দেখো, কোরিয়ার অধিকাংশ অঞ্চলই হচ্ছে পর্বতময়। আমি যেগুলো মূল বৈশিষ্ট্য বা প্রধান যে বৈশিষ্ট্য সেগুলো আজকে তোমাদের কাছে উল্লেখ করছি, এবং বিশ্লেষণ তো অবশ্যই আছে, তোমাদেরকে এই জন্য পাঠ্য বইটি কিন্তু ভালো করে একবার হলেও পড়তে হবে। তাহলে অধিকাংশ অঞ্চলই হচ্ছে কোরিয়া হচ্ছে পর্বতময়। কোরিয়ায় 4টি ঋতু বিদ্যমান, মনে রাখবে, কোরিয়ায় 4টি ঋতু বিদ্যমান, এবং এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকমের আবহাওয়ার উপস্থিতি লক্ষ্য করা যায়। যেমন এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, তেমন এখানে প্রচুর শীত হয়, মানে আবহাওয়ার মধ্যে একটা বৈচিত্র্য এখানে দেখা যায়। কোরিয়ার কৃষি পণ্যের মধ্যে রয়েছে ধান, বার্লি, বাঁধাকপি, আপেল, আঙ্গুর, তামাক প্রভৃতি, এবং শিল্প এবং খনিজ সম্পদে কিন্তু কোরিয়া হচ্ছে সমৃদ্ধ। শিল্পের মধ্যে রয়েছে কোরিয়ায় রাসায়নিক পণ্য, যন্ত্রপাতি, জাহাজ, মোটর গাড়ি এবং ইলেকট্রনিক সামগ্রী। কোরিয়াতে অনেক ধরনের শিল্প কারখানাগুলো গড়ে উঠেছে। খনিজ সম্পদের মধ্যে রয়েছে লোহা, চুনাপাথর, গ্রানাইট, রূপা, দস্তা প্রভৃতি। কোরিয়ানরা জাতিগতভাবে একটি ভাষা গোষ্ঠী। দেখো, কোরিয়ানরা বেশিরভাগ কোরিয়ানরাই হচ্ছে কোরিয়ান ভাষায় কথা বলে এবং লেখে। বাংলাদেশের সাথে কোরিয়ার, বিশেষ করে দক্ষিণ কোরিয়া সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ, এবং কোরিয়াতে মানে কোরিয়া বাংলাদেশকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা দিয়ে থাকে। যেমন আমাদের রাস্তাঘাট, ব্রিজ, শিল্প কারখানা আমরা যেগুলো তৈরি করি সেখানে বিনিয়োগ করে থাকে এবং আমাদেরকে সহযোগিতা দিয়ে থাকে। বাংলাদেশের সাথে কোরিয়ার বাণিজ্য সম্পর্ক খুব ভালো রয়েছে। আমরা আজকে যে দেশগুলো নিয়ে আলোচনা করছি, অর্থাৎ জাপান, কোরিয়া, মালয়েশিয়া, 3টি দেশই কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা দিয়ে থাকে। বিশেষ করে আমাদের অর্থনৈতিক যে প্রবৃদ্ধি তা এগিয়ে নিয়ে যেতে বা বৃদ্ধি করতে এই 3টি দেশের মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাব রয়েছে। এবার আমরা চলে যাব এশিয়ার আরেকটি দেশে। তোমরা কি বুঝতে পারছো আমি কোন দেশটির কথা বলছি? এশিয়ার আমরা আরেকটি উন্নত দেশের কথা বলছি, সেই দেশটির নাম হচ্ছে মালয়েশিয়া। এটিও কিন্তু একটি উন্নত দেশ। তোমাদেরকে মনে রাখতে হবে, মালয়েশিয়া খুব অল্প সময়ের মধ্যে স্বাধীনতা লাভ করেছে, এবং স্বাধীনতা লাভ করার পরে এরা এই দেশটি বিভিন্ন ধরনের উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করেছে। শুধু পরিকল্পনা গ্রহণ করেনি, তা বাস্তবায়নের মাধ্যমে তা এখন বিশ্বে মালয়েশিয়া একটি উন্নত দেশে পরিণত হয়েছে। তাহলে মালয়েশিয়া হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত, এবং 15টি প্রদেশ নিয়ে মালয়েশিয়া গঠিত। মালয়েশিয়ার ভূপ্রকৃতি হচ্ছে বৈচিত্র্যপূর্ণ। তোমরা এই বিষয়টি লক্ষ্য রাখবে, মালয়েশিয়ার ভূপ্রকৃতি হচ্ছে বৈচিত্র্যপূর্ণ। তোমাদের প্রশ্ন থাকতে পারে এরকম যে কেন মালয়েশিয়ার ভূপ্রকৃতিকে বৈচিত্র্যপূর্ণ বলা হয়? তার কারণ দেখো, মালয়েশিয়ার পশ্চিমাংশে রয়েছে জলাভূমি, পূর্বাংশে রয়েছে বালিময় এলাকা, মধ্যভাগে
অগ্রভাগে রয়েছে পর্বতশ্রেণী এবং যা উত্তর ও দক্ষিণে বিস্তৃত। অর্থাৎ একই দেশে কোনো অঞ্চলে জলাভূমি মানে পানিতে ভরা, কোনো অঞ্চলে মরুভূমি বা বালিকাময় অঞ্চল, আবার কোনো অঞ্চল পর্বতশ্রেণীতে ভরা। অর্থাৎ দেশটির কিন্তু ভূপ্রকৃতিটা হচ্ছে বৈচিত্র্যপূর্ণ। এই জন্য আমরা বলছি মালয়েশিয়ার ভূপ্রকৃতি বৈচিত্র্যপূর্ণ। তাহলে যদি এরকম প্রশ্ন থাকে যে কোন দেশের, আজকে আমরা যে 3টি দেশ পড়লাম, সেই 3টি দেশের মধ্যে কোন দেশের ভূপ্রকৃতি বৈচিত্র্যপূর্ণ এবং কেন, নিশ্চয়ই আমরা কিন্তু উত্তরটা দিতে পারবো। মালয়েশিয়ায় ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু প্রভৃতি ধর্মের লোক বাস করে। এর রাজধানীর নাম হচ্ছে কুয়ালালামপুর। এছাড়াও জর্জ টাউন, জহরবাল, পেনাং, ইপো এবং কুচিং হচ্ছে অন্যতম শহর। মালয়েশিয়া একটি কৃষি প্রধান দেশ। মনে রাখতে হবে মালয়েশিয়া একটি কৃষি প্রধান দেশ। কৃষিকে কেন্দ্র করে কিন্তু মালয়েশিয়া আজকে উন্নত দেশে পরিণত হয়েছে, কৃষি এবং তার আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে। তাহলে কৃষির যে 50% মানুষই এদেশে কৃষির উপরে নির্ভর করে জীবিকা নির্বাহ করে। প্রধান শিল্প পণ্যগুলোর মধ্যে যা রয়েছে সেগুলো হচ্ছে লোহা, পেট্রোল উল্লেখযোগ্য। যোগাযোগের 3টি মাধ্যম রেলপথ, সড়কপথ এবং বিমানপথ। এছাড়াও জর্জ টাউন, ক্ল্যাং, কুচিং এবং পেনাং মালয়েশিয়ার প্রধান সমুদ্র বন্দর। এবং দেখা যাচ্ছে স্বাধীনতার পর খুব অল্প সময়ের মধ্যে মালয়েশিয়া উন্নতি লাভ করেছে বা উন্নত দেশে পরিণত হয়েছে। আমরা এই দেশের অনুসরণ করে বা অনুকরণ করেও কিন্তু বিভিন্ন দেশ, যেমন আমরা বলছি আমরা উন্নয়নশীল দেশ, মধ্যম আয়ের দেশ, আমরা 1941 সালের মধ্যে আমরা উন্নত দেশে পরিণত হব। তাহলে এই যে বিশ্বের এই ধরনের দেশগুলোর যদি প্রতি আমরা লক্ষ্য করি বা তারা কি কি পরিকল্পনা গ্রহণ করেছে, কিভাবে উন্নত দেশে পরিণত হয়েছে, আমরা যদি একটু লক্ষ্য করি বা তাদের পরিকল্পনাগুলো কিভাবে বাস্তবায়ন করেছে, এগুলো যদি আমাদের দেশে বাস্তবায়ন করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে আমরা খুব দ্রুতই আমরা উন্নত একটি দেশে পরিণত হতে পারবো। মালয়েশিয়া বাংলাদেশের বিভিন্ন ইপিজেডে অনেক অর্থ বিনিয়োগ করেছে। অর্থাৎ মালয়েশিয়া কিন্তু প্রত্যক্ষভাবে আমাদের অর্থনীতিতে হচ্ছে প্রবৃদ্ধির দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তোমরা জেনে থাকবে যে বাংলাদেশের প্রচুর মানুষ হচ্ছে মালয়েশিয়াতে কর্মরত রয়েছে। আমরা বলি না, রেমিটেন্সের কথা বলি, প্রবাসী বাঙালিদের কথা বলি, কি বলি যে তারা আমাদেরকে কি করছে, যে বৈদেশিক মুদ্রাটা অর্জনে বা বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধিতে আমাদেরকে কি করছে, সাহায্য করছে বা আমাদের রেমিটেন্সকে বাড়িয়ে দিচ্ছে। তাহলে এই যে মালয়েশিয়াতে যে বাংলাদেশের প্রচুর শ্রমিক কাজ করছে, এর মাধ্যমে কিন্তু আমাদের রেমিটেন্স বা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি আমরা কি করছি, বাড়াতে পারছি। বলা হচ্ছে যে মালয়েশিয়ার শ্রম বাজার বাংলাদেশের জন্য একটি বড় ক্ষেত্র। তাহলে বুঝতে পারছো এই দেশের সাথে আমাদের বাণিজ্যিক সুসম্পর্ক রয়েছে এবং এই দেশটি বিভিন্নভাবে আমাদের অর্থনীতিকে সাহায্য করছে। আমাদের অর্থনীতিতে বা আমাদের যে যে শিল্প কারখানাগুলো ইপিজেডের মাধ্যমে গড়ে উঠেছে, এখানেও তারা অনেক প্রকার বা অনেকভাবে বা প্রচুর অর্থ বিনিয়োগ করছে, এখনো করছে এবং বিভিন্নভাবে বাংলাদেশকে যে অর্থনৈতিক দিক দিয়ে প্রবৃদ্ধির দিক দিয়ে সাহায্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে আজকে আমরা এশিয়া মহাদেশের 3টি দেশ নিয়ে আলোচনা করলাম। কোন 3টি দেশ নিয়ে আলোচনা করলাম? জাপান, কোরিয়া এবং মালয়েশিয়া। আমরা যদি বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবো। তোমরা লক্ষ্য করে দেখবে এক একটি দেশের বৈশিষ্ট্য এক এক রকম। যদি আমি সৃজনশীল প্রশ্ন এরকম দেই যে আমরা এমন একটি দেশের কথা বলছি যে দেশের চারপাশে সমুদ্র বা যে দেশের ছোট বড় দ্বীপ নিয়ে প্রায় 4000 দ্বীপ নিয়ে দেশটি গঠিত, যে দেশটিকে সূর্যোদয় দেশ বলি, তাহলে কি আমরা বুঝবো না যে আমরা কোন দেশের কথা বলছি? নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যে আমরা জাপানের কথা বলছি। আবার যদি আমি কোরিয়ার কথা বলি, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন একটি দেশ আছে যেটি 2টি ভাগে বিভক্ত হয়েছে, যে দেশের 4টি ঋতু, যে দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, তাহলে কি আমরা বুঝবো তো না যে আমরা কোন দেশের কথা বলছি? আমরা কোরিয়ার কথা বলছি। তোমাদেরকে আরেকটা কথা বলি, কোরিয়া, জাপান এবং চীন দেশের মানুষের আকৃতি অর্থাৎ শারীরিক দিক থেকে এদের অনেক মিল রয়েছে, যদিও জাতিগত দিক থেকে এরা ভিন্ন। আমি আবার বলছি, কোরিয়া, জাপান এবং চীন দেশে তোমরা লক্ষ্য করে দেখবে, তোমরা বিভিন্ন প্রামাণ্যচিত্র, বিভিন্ন যে বাইরে সিনেমাগুলো দেখবে যে চেহারা বা আকৃতিগুলো প্রায় কাছাকাছি, অনেকটা মিল। কারণ শারীরিকভাবে কোরিয়া, তারপরে চীন এবং জাপানের মানুষের মধ্যে অনেক মিল রয়েছে। তাহলে এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি তখন আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবো। তার আজকে কিন্তু আমি প্রায় শেষের দিকে চলে এসেছি, 3টি দেশ নিয়ে আমি আলোচনা করে ফেলেছি। আমি এখন তোমাদের মূল্যায়নের মাধ্যমে বুঝতে পারবো তোমরা কতটুকু বুঝেছো। আমি জানি যারা তোমরা ক্লাসে মনোযোগী তারা প্রত্যেকেই কিন্তু এই প্রশ্নের অ্যান্সার গুলো করতে পারবে। মূল্যায়নে আমি প্রথম প্রশ্ন লিখেছি, কত হাজার দ্বীপ নিয়ে জাপান গঠিত? নিশ্চয় মনে আছে, জাপান হচ্ছে 4000 দ্বীপ নিয়ে গঠিত। ঠিক একইভাবে যদি বলি কত হাজার দ্বীপ নিয়ে কোরিয়া গঠিত, কি বলবে? প্রায় 3000 দ্বীপ নিয়ে কোরিয়া গঠিত। প্রশ্ন অনুযায়ী উত্তর হবে। কোরিয়ায় কয়টি ঋতু বিদ্যমান? কোরিয়ায় 4টি ঋতু বিদ্যমান।
বিদ্যমান। এখানে প্রচুর বৃষ্টি হয়, এখানে শীত হয়, এখানে বিভিন্ন যে আবহাওয়া রয়েছে তা বিরাজ করে। স্বল্প সময়ের মধ্যে কোন দেশটি উন্নতি লাভ করেছে? এটা যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন, এক কথা আমি বলবো মালয়েশিয়া। কিন্তু যখন আমি বলবো যে কেন স্বল্প সময়ের মধ্যে এই দেশটি উন্নতি লাভ করেছে, তখন তোমরা কিভাবে বলবে যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে, শুধু গ্রহণ করেনি, বাস্তবায়ন এবং প্রযুক্তি নির্ভর, কৃষি নির্ভর যে অর্থনীতি তারা বিরাজ করছে তাদের দেশে, সেটাকে কি করেছে? বাস্তবায়ন করেছে। এর মাধ্যমে কিন্তু মালয়েশিয়া খুব দ্রুত উন্নতি লাভ করেছে। জাপানে কি কি খনিজ সম্পদ পাওয়া যায় মনে আছে তোমাদের? প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, সোনা পাওয়া যায়, রূপা পাওয়া যায়, ম্যাঙ্গানিজ পাওয়া যায় ইত্যাদি। অর্থাৎ এগুলো কিন্তু বলতে গেলে আমাদেরকে পাঠ্য বইটি একবার হলেও পড়তে হবে। তাহলে তোমরা আজকের ক্লাসটি তো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে, এছাড়াও তোমরা পাঠ্য বইটি ভালো মতো পড়বে। কারণ এক এক দেশের বৈশিষ্ট্য, এক এক দেশের প্রাকৃতিক সম্পদ, এক এক দেশের খনিজ সম্পদ, শিল্পগুলো কিন্তু এক এক রকম। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আগামী দিন এর উপরে হবে টপলেস। পড়া হচ্ছে 11 অধ্যায় পার্ট 2। আমি একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আবার বলছি, আমরা করোনাকালীন সময়ে বাস করছি। আমরা বিধাতার কাছে চাইবো খুব দ্রুত যেন আমরা এই সময়টি পার করতে পারি। আমরা ধৈর্যের সাথে এই সময়টি পার করব। আমরা আতঙ্কিত হব না, স্বাস্থ্যবিধি মেনে চলবো, বারবার আমরা হাত ধুবো, আমরা পুষ্টিকর খাদ্য খাবো। আরেকটি কথা বলি, যেহেতু তোমাদের সাপ্তাহিক পরীক্ষা হচ্ছে, আমি যখন তোমাদের খাতা চেক করলাম, দেখলাম তোমরা প্রায় অনেকেই, সবাই বলবো না, অনেকে সৃজনশীল প্রশ্নের উত্তরটা লেখনি সবগুলো। আরেকটি বিষয় লক্ষ্য করলাম যে তোমাদের খাতা যে পূরণ করো তোমরা, অর্থাৎ নাম, রোল, শ্রেণী, শাখা, অনেকে নাম লিখেছো, রোল লিখেছো, শাখা লেখনি। তোমরা তো ছোট থেকে এটা শিখে আসছো। তোমরা আজকে 7ম শ্রেণীর ছাত্রছাত্রী। তোমরা যদি এরকম করো তাহলে তোমরা কি শিখলা স্কুল থেকে? তোমরা অবশ্যই খাতাতে সম্পূর্ণভাবে পূরণ করবা, যাতে আমাদের চেক করার সময় সুবিধা হয়। এবং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকো। এই জন্য তোমরা একটু পুষ্টিকর খাদ্য খাও, একটু গান শোনো, তোমরা প্রার্থনা করো বিধাতার কাছে, বই পড়ো, তোমরা বাগান যাদের আছে বা যারা টবে গাছ লাগাও। এভাবে আমরা কি করবো? পরিবারের সাথে, পরিবেশের সাথে ভালোভাবে থেকে আমরা শারীরিক এবং মানসিক সুস্থতা বিরাজ করবো বা বজায় রাখবো। আবার তোমাদের সাথে দেখা হবে এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।